আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ আছি। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, এই সবে স্নান সেরে শ্যাম্পু করলাম, আজকে মাথা ঘষলাম, ঘষে ঠাকুরের সমস্ত বাসনকোসন পরিষ্কার করলাম। কারণ গতকাল যে করে রাখবো তার উপায় ছিল না, আমাকে আজকেই মাথা ঘষতে হতো, বুধবার যেহেতু। আর ভালো হয়েছে আজকে মাথা পরিষ্কারও হয়ে গেল, আর বুধবার করেই আমি শ্যাম্পু করি সচরাচর। এই দেখো ঠাকুরের বাসনপত্র ধুয়ে মেজে যেখানে ঠাকুরকে বসাবো সেই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এই বসলাম। তবে আমাকে খুব তাড়াতাড়ি সব কিছু করতে হবে, এখন অলরেডি 10টা 25 বাজে, আমার 11:30 থেকে ক্লাস আছে। গতকাল রাতেই সবজিপত্র সব কেটে কুটে রেখে দিয়েছি, রান্না করব 11:30 থেকে ক্লাস নেওয়ার পর 12:30 অবধি আজকে ক্লাস নেব, নিয়ে তারপরে রান্না বান্না বসাবো। নিরামিষ খাবো, শুক্তো এই সমস্ত করবো, তো খুব একটা চাপ নেই, চাল টাল ভিজিয়ে এসেছি, ওই জন্য অতটা আমার প্রেশার লাগছে না। আপাতত ধীর স্থিরভাবে 1 ঘন্টা হাতে আছে, ভালো করে পুজোটা করি। গণেশজির পুজো বলে কথা, সমস্ত কিছু আশিস কালকেই কিনে এনেছে, ঠাকুরের ফুল, মিষ্টি, তারপরে হচ্ছে সুতো, ঠাকুরকে যা যা দেওয়ার সব কিনে এনেছে। তো আর চলো আমি আগে পুজো দিয়ে নিই, বেশি কথাবার্তা বলবো না, কারণ এখন আমার মনটা খুব স্থির আছে। মানে পুজো করবার সব থেকে মেন জিনিস হচ্ছে মনটাকে চঞ্চল না করা। আমাকে তো অনেকেই এই নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করেছে যে আমি পুজো দেওয়ার সময় ভিডিও করি, আমার কি আছে না আছে সেটা শুধু আমি জানি আর আমার ভগবান জানে, বাইরে থেকে তো কেউ জানে না। তো পুজো করবার আগে সবসময় আমি একটা তোমাদের ছোট্ট করে কথা বলে নিই, পুজো করবার আগে সবসময় মনকে স্থির করে নেবে। ওই মনের মধ্যে এক জিনিস চলছে, কারোর প্রতি বিদ্বেষ বা কেউ একটা কিছু তোমায় বলেছে, সেই কথাগুলো চলছে মাইন্ডে, আর তুমি পুজো করছো বা তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে, এইটা কেন বলিনি ওটা কেন বলিনি, এইগুলো মাথার মধ্যে চলবে, আর তুমি পুজো করবে, তার কোনো কিন্তু ফল হয় না, ফল লাভ হয় না। আর আগে আমাকে অনেকে, আমি ভিডিও করার আগের কথা বলছি, এমন মানুষ আছে যে আমি খেয়ে, সত্যি বলতে আমি খেয়ে দিয়েই পুজো করি, সকালবেলা চা বিস্কুট বা টিফিন যা হোক খেয়ে দিই, তারপরে আমি পুজো করি। পড়াবো আজ না, ছোটো থেকে, মানে যখন আমি ছোট বলি না তোমাদের যে তখন ভগবান কী বা কী জন্য আমরা পুজো করি সেটা বুঝি না, তখন থেকে আমি ঈশ্বর ভক্ত, এবং ঈশ্বরের পুজো কেউ করলে তার কাছে বসে বসে পুজো দেখতাম, সে ঘন্টার উপর ঘন্টা পুজো করলেও দেখতাম। ছোটোবেলা আমাদের ওপরে এক মামি থাকতেন, তিনি অনেকক্ষণ পুজো করতেন, অফিসে বেরোবেন 9টা, উনি 7টা থেকে বসতেন পুজো করতে, তো পুজো দেখতে আমি বসে ঘন্টার পর ঘন্টা। তখন থেকে বুঝি না যে পুজো আসলে কি, তখন থেকে আমি পুজো করি। তো আমি তো সব দেখে 2:30 এসে খাওয়া দাওয়া করে সব করে স্নান ধান করে তারপর পুজো দিতাম। বরাবরই ছিল, আমার বাবা লোকনাথ জানে। আর তখন থেকেই আমার ছোট থেকে একটা মনে ইচ্ছে ছিল, বাবা লোকনাথ, আমার একটা পাথরের বাবা লোকনাথ হবে, সাদা পাথর। ছোট থেকে মাকে অনেকবার বলেছি। তো আমরা যেহেতু প্রথমে ভাড়া বাড়িতে থাকতাম, সব সময় সব কিছু তো সম্ভব হয় না, পুরোনো দিনের হলো মানে বড় সড়ো যেরকম হয় আগেকার দিনের বাড়ি, সেরকম তো আলাদা করে ঠাকুর ঘর করা বা সেরকম পসিবল হতো না, কিন্তু ঠাকুরের আলাদা জায়গা ছিল। যাই হোক, তো আমি ছোটো থেকেই বাবা লোকনাথের ভক্ত, আমার বাবাও বাবা লোকনাথের ভক্ত। তো আমার ইচ্ছা কিন্তু বাবা লোকনাথ সেই পূরণ করেছেন যখন আমি বড় হয়েছি, আমার স্বামীর দ্বারা। অবশ্যই স্বামীর দ্বারা মানে কি, তিনি যখন করিয়েছেন, যে আমি যখন পুজো পাঠ করতে পারবো তখনই করিয়েছেন ঠিক করে। তো আমি খেয়ে দিয়ে পুজো করি, ক্রিটিসাইজ আমি মানে পরেই যে খেয়ে পুজো করে। প্রথম যখন আমি বিয়ে করে এসেছি বা কিছু, আমি তখন দুঃখ পেতাম, সত্যি দুঃখ পেতাম, কিন্তু পরে ভাবতাম যে এমন মানুষই তোমাকে ক্রিটিসাইজ করবে যারা নিজেরা পুজো করে না, ঠিক আছে? নিজেরা যারা পুজো করে না তারাই তোমাকে এই কথা বলবে। আমি সবসময় আমি সেদিনও তোমাদের বললাম না, অনেক সময় ইচ্ছে করে না, সব কাজ হচ্ছে, আমাদের পুজোয় মন বসছে না, পুজো করতে ইচ্ছে করছে না। এটা অনেকের হয়, হতেই হবে, এটা হতেই হবে। যাদের সংসারের যাবতীয় কাজ করতে হয়, অন্যান্য প্রচুর স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, কাজের মধ্যে দিয়ে যায়, টেনশনের মধ্যে, তাদের এটা হবেই। কিন্তু তাও ঠাকুরের সামনে স্নান করে কিচ্ছু ইচ্ছা করছে না, ঠাকুর আজকে আমি তোমাকে ধূপ দিচ্ছি, তুমি এই ধূপটুকুই গ্রহণ করো আর আমার অন্তরের ভক্তি গ্রহণ করো। আমার যাকেও আমি তাই বলেছি, এটাই অনেক, আর কিচ্ছু না। ঈশ্বর আমাদের অন্তরের ভক্তিটাকে, তার বাস তো আমাদের অন্তরে, এটা তো আমাদের স্বয়ং গীতাতেই বলা আছে। ঈশ্বরকে কোথাও আমরা খুঁজতে যাই বাইরে, কিন্তু তিনি তো আমাদের ভিতরেই বসে আছেন, সেটাকে জাগাতে পারি না, এই হচ্ছে। তাই জন্যই আমরা মানুষ। যাই হোক, অনেক কথা বললে আবার ঠাকুর লোকে বলবে জ্ঞান দিচ্ছে, কিছু মানুষ বলবে আর কিছু মানুষ বলবে। আসলে আমি সবসময় সকাল বিকেল না আধ্যাত্মিকতার জিনিসগুলো দেখি ভিডিও। এই সময় একসময় আশিস খুব রাগ করতো, সারাক্ষণ এই দেখছো তুমি, সারাক্ষণ এই দেখছো। আমি সত্যি দেখি,
ভীষণ আধ্যাত্মিকতার এই যে যারা বাণীগুলো বলে, আমি তাদের কথাগুলো খুব শুনি। এবার তাদের রিফ্লেকশনগুলোই যখন আমি নিজে পুজো করি বা তোমাদের সাথে কথা বলি তখন সেগুলো পড়ে। তো মানুষ তো সবাই, যেমন বিকে শিবানীর কথাতেও ডিসলাইক করে, তারপরে ঠাকুরের গানেও ডিসলাইক করে, তাহলে কি বলবে সেই সমস্ত, তো একই ব্যাপার আর কি। আমার কথা ঈশ্বরের নাম প্রচার করা আমি করে যাব, ঈশ্বরের পুজো প্রচার করা আমি করে যাব, আমি যেটুকু জানি ঈশ্বর আমাকে যেটুকু করাচ্ছেন আমি করে যাব। প্রভুপাদও তো করে গেছেন, তাই না? তো নিজেকে ওইটা বলতে চাই না, তিনিও বলেছেন সবসময় কৃষ্ণ নামকে ছড়িয়ে দাও মানুষের মধ্যে। তো আমি তাও শাক্ত, আমিও চাইবো আমার ঠাকুরের নাম যশ তার মহিমা চারিদিকে প্রচারিত হোক, আর প্রত্যেকেরই সেটাই উচিত। যেমন আমরা সেন্ট এক্সপেডাইটকে আমি বলি সবার কাছে, এটা মেইন হচ্ছে প্রচার করা, আর কিছু না। সবার কাছে বলো তোমার মনের ইচ্ছা তিনি পূরণ করেছেন। আমরা তো যারা বললে অনেকক্ষণ কথা হয়ে যাবে, পরে কোনো সময় বা এন্ডিংয়ে বলবো যে আমরা তো বাংলা পড়েছি বা আমরা জানিও মনসা মঙ্গল বলো বা ধর্মমঙ্গল বলো, ওখানেও ছিল যে পুজো করিয়ে প্রচার আর কি ভগবানের, তবে তো আমরা ঠাকুরের প্রতি বিশ্বাস আসবে বা আমাদের আরও ভালো কাজের দিকে মন যাবে। তো যাই হোক, ঠাকুর হাসছে, তোমরা ফিল করো বসে কখনো যে ঠাকুরের মুখ দেখে যে ঠাকুর মনে হয় হাসলো। যাই হোক, অনেক কথা বলে দিলাম, ঠাকুরের সামনে বসে বসে আগে পুজোটা শেষ করি, 5 মিনিট হয়ে গেছে আমি বক বক করছি। তো আজকে না গণেশ চতুর্থী ছিল, আমি তো মানে শিওর ছিলাম না যে পুজো দিতে পারবো কি পারবো না। তারপরে ভাবলাম যে 5 দিন 6 দিন হয়ে যাওয়ার পর তো আমরা শ্যাম্পু করেই নিতে পারি এবং পুজোও দেওয়া যায়, কারণ আমি যতক্ষণ না পুজো দিতে পারি আমার ঘরে সত্যি বলতে খুব বেশি হলে একদিন হয়তো পুজো দিল কেউ, তারপরে আর দিতে চায় না। আর তোমাদের তো আগেও বলেছি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আমি উত্তরগুলো দিই। আমার যখন মানে আমি যখন পুজো দিতে পারি না, যদি আয়ুষ্মান ফ্রি থাকে তাহলে হয়তো দেয়, আর ও বাচ্চা ওইবার সেরকমভাবে খুব একটা ভালো দিতে পারে না। আর আশিস যদি বলে না এখন আমার সময় নেই, ওই জন্য আমি ওকে বলি না, কারণ আমার ওইটা শুনতে ভালো লাগে না যে মানে ঠাকুরের কাজে না, হয়তো সত্যিই ওর সময় থাকে না, তো সেই জন্য আমি বলি না। ঠাকুর জানে আমার মানে আমি ঠিক হলে আবার আমি ঠাকুরকে সেবা দেব। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? আমি সবটাই জানো তো নিজের মনের, তুমি যেরকমভাবে নিজের মনকে বুঝিয়ে দেবে সেভাবেই গ্রহণ করবেন সব কিছু, বা প্রকৃতিও সেইভাবেই গ্রহণ করে। যাই হোক, এখানে না আমি গণেশজিকে স্নান করাচ্ছিলাম আজকে ঘি, মধু আর চন্দন দিয়ে। টক দই আনলে ভালো হতো। আমার এই গণেশজি কিন্তু আমি নিজে না কিনেছি আর না আমার কাছে মানে আমাকে কেউ দিয়েছে, উনি আমার কাছে এসেছেন। সেটার একটা বিশাল কাহিনী আছে, আমি পরে তোমাদের সাথে কোনো সময় যদি আমার মনে হয়, আমার অন্তর চায় বা যদি মনে হয় যে না আমার বলা উচিত, তাহলেই আমি বলবো। মহাদেবও ঠিক সেইভাবেই আমার কাছে প্রতিষ্ঠিত, কিন্তু আমি মহাদেবকে নিয়ে এসেছিলাম কালীঘাট থেকে কিনে। পুরো স্নান বা পুরো সব কিছু দেখালাম না, আমি কেটে কেটে করলাম, এইগুলো শ্যুট করেছিলাম, কিন্তু আমার মনে হলো পুরোটা না দেখানোই ভালো। আর আমার আগে একটা গণেশজি ছিলেন, মানে আছেন এখনও, যাকে আমি আমার আসনে রেখে পুজো করতাম। তো কিন্তু এই যাকে আমি পেয়েছি, আমার মনে হলো উনি এসেছেন আমার কাছেই পুজো নিতে, আমার হাত থেকে পুজো নিতে। তো সেই জন্য ওনাকে আমি এই যখন আমাদের ঘর ওপরে হলো, আমি ওনাকে প্রতিষ্ঠা করে তারপরে আসনে রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। ঈশ্বর কিন্তু কিভাবে কখন কার কাছে আসে সেটা আমরা কেউ বলতে পারি না। চলো, আমি যেভাবে পুজো করেছি সবটুকু খুবই সামান্যভাবে, খুবই ছোট করে আর কি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ছোটোবেলায় কিন্তু এত গণেশ পুজোর প্রচলন ছিল না, মানে গণেশ চতুর্থী আমরা সাধারণত লক্ষ্মী গণেশের পুজো করে থাকি পয়লা বৈশাখের সময়, মানে দোকানে দোকানে হয়, বা অনেকের বাড়িতেও হতো লক্ষ্মী গণেশের পুজো ওই দিন হয়, বা অনেকে আবার দীপাবলির পরের দিনও করে থাকে। তো আমাদের গণেশ চতুর্থী এই মানে রিসেন্টলি খুব প্রচলিত হয়েছে, পাড়ায় পাড়ায় পুজো হয় এবং আমরাও বেশ ভক্তি সহকারে পুজো করি। মোদক দেয়, অনেকে ঘরে বানিয়েই দেয়, আমি তো কিনে এনেছি ঠাকুরের মোদক। আর এটা জানি যে গণেশজির দুব্ব খুব প্রিয়, আর তুলসী কখনো গণেশজির পুজোতে দেওয়া যায় না। এমনকি আমি বুধবার কোনোভাবেই তুলসী গাছে জল দিই, কিন্তু একমাত্র রবিবার ছাড়া তুলসী গাছে রোজই জল দিই, কিন্তু তুলসী পাতার কোনোভাবে ব্যবহার আমি মানে বুধবার দিন প্রত্যেক বুধবার করি না। কিন্তু আমি একজন ইনফ্লুয়েন্সারের ছবিতে দেখলাম তুলসী মানে গণেশ পুজো করেছে, প্রত্যেকটা ভোগে একটা করে তুলসী পাতা দিয়েছে, হয়তো রাধাকৃষ্ণ আছে বলে হয়তো দিয়েছে, কিন্তু আমি এটা জানি যেদিন গণেশজির পুজো হয় সেদিন কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যায় না।
বিশেষ করে মহাদেব, মা লক্ষ্মী, সরস্বতী মা, তারপরে এরকম মা কালী, ওনাদেরকে তুলসী পাতা দেওয়া যায় না। ওই জন্য আমি কি করি, যখন ঠাকুরকে এমনি নর্মাল ভোগ দিই, এমনি প্রত্যেক দিন যে ঠাকুরকে সেবা দিই, তখন একটা থালাতেই আমি একটা তুলসী পাতা রেখে দিই, বাকি অন্যগুলোতে তুলসী পাতা দিই না। তো আমি একটা ওই হলুদ সুতো আনিয়েছিলাম, হলুদ সুতোর মধ্যে বেশ কিছু দুব্ব ভালো করে সাজিয়ে একটা ছোট্ট মালা মতন তৈরি করে গণেশজিকে পুজো দিচ্ছি। দেখো আমি একটা কথা বলি, এখন প্রচুর ভিডিও যারা করে তাদের দেখবে, তারা রেগুলারের সমস্ত কাজ, ওই ঘর মোছা, তারপরে সকালবেলা উঠে যা যা, এগুলো আমি বহু আগে তোমাদের সাথে শেয়ার করে এসেছি। এখন না সত্যি মনে হয় যে নিজের আস্তে আস্তে সবসময় সব কিছু চেঞ্জ করতে লাগে। আমি এখন মর্নিং রুটিন তোমাদের সাথে কম শেয়ার করি, বরঞ্চ বিকেলের দিকে আমি সব সময়, বিশেষ করে সন্ধ্যের পর বা বিকেলে ডিনার হয়ে যাবার পর, আমি নিজের ঘরে হাত দিই। মানে কোনো একটা জায়গা, যেই জায়গাটা অগোছালো হয়ে গেছে সেগুলো গোছাই, নিজের ঘরটাকে পরিপাটি করে সাজাই, নিজের মনের মতন করে রাখি, বা কিচেন ডিপ ক্লিনিং করা বা একটা পার্ট ডিপ ক্লিনিং করা, সেগুলো আমি সমস্ত কাজ হয়ে যাবার পর করি। আর সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। কাজ ব্যতীত বা কাজের কথা ব্যতীত আমি কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করি না, পার্সোনাল কিছু। তো কত মানুষের কত প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি একজন ফ্রেন্ড বন্ধুর সাথেই যে বলি, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার কথাটা আসে, সেই হিসেবে তারা যখন আমার কাছ থেকে পরামর্শ চায় আমি সেটাও দিই। তো চলো ঠাকুরকে কি কি ভোগ দিচ্ছি, নিবেদন করছি সেটা একবার দেখাই। এখানে সকলের জন্যই প্যারা তো দিয়েইছি, মানে সকল থালাতে, আর আলাদা করে গণেশজিকে দিয়েছি মোদক, তার সাথে লাড্ডু, এবং দিয়েছি হচ্ছে প্যারা। আমাদের এখানে একটা দোকানে ভীষণ, এই সত্যনারায়ণে আর কি, খুব ভালো প্যারাটা বানায়, যেরকম ঠিক কালীঘাটের প্যারাটা হয় ওই রকমই। তো সেই প্যারাটা আমি ঠাকুরকে দিতে ভীষণ পছন্দ করি, আর ঠাকুরের ভোগ নিবেদনের পরে যে প্রসাদ হয় সেই প্রসাদ হিসেবে আমরা খেতেও পছন্দ করি। তো চলো, এদিকে আমি মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন আমি আমার গণেশজির আরাধনা করব, সামনে থেকে তোমাদের দেখাবো। আর তোমাদেরকে একটা জিনিস বলি, গণেশজিকে যখন আরাধনা করবে বা ঠাকুরকে, যে কোনো ঠাকুরকেই যখন আরাধনা করি আমরা সবসময় ঘিয়ের প্রদীপটা বিশেষ করে দেওয়ার চেষ্টা করি। যদি অন্য কিছু ক্ষেত্রে নাও পারো, অবশ্যই গণেশজিকে ঘিয়ের প্রদীপ জ্বালিও, যদি তোমাদের কোনো মনস্কামনা থাকে পূরণ হবে। আমার এমনও হয়েছে, আমার বহু বছর আগে করা মানত নয়, মানে প্রার্থনা গণেশজি ঠিক পূরণ করেছেন, জানো তো। সেটা খুব দুঃখের সঙ্গে হয়তো একটা কিছু বলেছিলাম বা চেয়েছিলাম, তিনি পূরণ করেছিলেন। চলো সামনে থেকে তোমাদের দেখাই। আমি জানি না এই মূর্তিটা ঠিক কিসের তৈরি, মানে কি ধাতুর তৈরি, কিন্তু আমি অনেকভাবে ঠাকুরকে আমি কখনোই ব্রাশও দিয়ে বা ওই পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করি না, কিন্তু যেরকমভাবে বাকি যে উপায় পরিষ্কার করা হয় আমি সেইভাবেই করি। আর আমি অনেক দিন আগে ওই ঘরে থাকতে একটা ভিডিওতে দেখেছিলাম যে গণেশজিকে টাকা দিতে হয়, মানে নোট যেন থাকে, তো সেই হিসেবেই আমি যেরকম প্রত্যেক বছর করি সেরকমভাবে করেছি। একদম সামনে থেকে দেখো কি সুন্দর যে তার রূপ, আমি যতটা পেরেছি ক্লোজ করেছি, খুবই ছোট্ট কিন্তু মানে ভীষণই তার, ঈশ্বরের ওজনকে তো আমরা ওভাবে বলতে পারি না, তারপরেও বলছি আর কি, তার আলাদাই একটা ভার আছে। এই ঘরে আসার পর 2 বছর গেছে আমি গণেশ পুজো করতে পারিনি, যেটুকু করেছে আশিস করেছে, কারণ আমার বাধা পড়ে যেত। এবারেও হয়তো তাই হতো, কিন্তু ঠাকুর চাইলেন যে আমি পুজোটা দিই, তাই হলো। আজকের লাঞ্চে আমি বানিয়েছিলাম শুক্তো, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অনেক রিকোয়েস্ট পেয়েছি, প্লিজ পায়েল তোমার শুক্তোর রেসিপিটা শেয়ার করো। আরও মাঝখানে অনেক কিছু কাজকর্ম আছে, আমি সেগুলোকে কাটছাট করে দিয়েছি, সেগুলো পরে কোনো ভিডিওতে আমি ইনক্লুড করে দেবো, বলে দেবো যে এটা ওই দিনের কাজকর্ম ছিল। আপাতত শুক্তোর রেসিপিটা একদম ডিটেল দিচ্ছি, বিশ্বাস করো কোনো নিমন্ত্রণ বাড়ির থেকে কিছু কম হবে না, তবে পেটের জন্য অন্তত ক্ষতিকারক হবে না, যে দুধ মেশাচ্ছি, ওটাকে কী বলে, খোয়া মেশাচ্ছি, হ্যাঁ এত কিচ্ছু দিতে হবে না, খুব সিম্পল হবে, কিন্তু খেতে দুর্দান্ত হবে। বুঝতেই পারলে খুবই কম তেলে আমি বড়িটা ভেজে নিলাম। বড়িটা কিন্তু একদম A1 বড়ি আনতে হবে, বাজারে বলবে সবথেকে 1 নম্বর বড়িটা দিতে, যেই দোকান থেকে তোমরা বড়ি কেনো, কারণ বড়ির কিন্তু কোয়ালিটি থাকে। বিউলির ডালের বড়ি, বিউলির ডাল আর হিঙের বড়ি যেটাকে বলে, ওইটা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপরে সবজিগুলোর মধ্যে আমি 2টো সবজি ভেজে নিই। এক হচ্ছে উচ্ছে বা করলা, যেটা দেখছো সেটাকে ভালো করে ভেজে নরম করে নিই, তারপরে সেটাকে আলাদা, কারণ এটা আমি সবার লাস্টে দেবো, না হলে আমি যদি এটাকে ফোটাতে থাকি তিতকুটে হয়ে যাবে, খেতে সেই স্বাদ পাবে না। এরপরে আবার সামান্য তেল দিচ্ছি, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেগুনটাও আলাদা করে ভেজে নিচ্ছি। কিন্তু তুমি যদি একদম প্রপার শুক্তো করতে চাও তাহলে প্রত্যেকটা শুক্তোর সবজি তোমাকে আলাদা আলাদা ভেজে তুলতে হবে, কিন্তু অত যদি আমরা তেল দিয়ে ভেজে নিই তাহলে শুক্তো খাওয়ার অ্যাকচুয়ালি কোনো গুণই কিন্তু থাকলো না।
তো আমি খুব সামান্য তেলে সামান্য লবণ দিয়ে শুধু এই দুটো সবজি আলাদা করে ভেজে প্রপার রান্না করে রেখে দিলাম। বেগুনটাও এই কারণে করলাম, কারণ বেগুনটা যদি আমি ওই সেদ্ধ করতে যাই ঘেটে যাবে। এরপরে আবার আমি তেল নিয়ে নিলাম কড়াইতে। ফোড়নের মধ্যে আপাতত শুধু দেব হচ্ছে 5 ফোড়ন। শুক্তোতে কিন্তু লঙ্কা দেয় না, যদি কেউ শুক্তোতে ঝাল খাও তাহলে তোমরা দিতে পারো। তো একটা জানোই তো একটা কথা আছে, রাঁধুনি রাঁধতে শেখেনি, শুক্তানিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। তো সেই থেকেই জানি আর কি যে শুক্তোতে কিন্তু ঝাল দেয় না। আর এখানে সমস্ত সবজি যা যা আমার ঘরে থাকে, পেঁপে তো দিতেই হয়, কাঁচকলা, ঝিঙে, গাজর, বিনস, সজনে ডাঁটা। লাল আলুটা খালি আনিনি, কারণ লাল আলুর কি দাম বাইরে, 200 টাকা কেজি চায়। ওই জন্য লাল আলু আমি দূর, একটা আলু হয়ে যাচ্ছে 100-150 কাছাকাছি, কি হবে ওইটুকু আলু দিয়ে একটা শুক্তোতে। তো ঠিক আছে, শুক্তো আজকে আমি লাল আলু ছাড়াই করব। এখানে সবজিটা যখন আধা মানে 50% ভাজা সেদ্ধ মতন হয়েছে, তার মধ্যে আদা গ্রেট করে দিয়েছে, কিন্তু বাটাও দেওয়ার প্রয়োজন নেই। গ্রেট করে দিয়ে আবারও ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখেছি 90% মতন সবজিগুলো কুক হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে পুরো 100% এটাকে সেদ্ধ করব, কিন্তু গোটা গোটা থাকবে। এরপরে আমি একটা মশলা বানাবো। তার আগে দেখলাম একটু নুনটা আমার কম লাগছিল, নুন না দিলে আবার প্রপার সেদ্ধ হয় না সবজিগুলো। আর এই দিকে করছি হচ্ছে লাল শাক ভাজা। এইগুলোর আমি সব আগের দিন রাতে কেটে রেখেছিলাম। আমি সত্যি এখন এই সমস্ত সব কাজ ভিডিওতে তুলে ধরতে পারি না, কারণ এই সমস্ত কাজ আগের থেকে প্রিপেয়ার না করে রাখলে আমার পরের দিনে সমস্যা হয়। আমার প্রচুর এখন এক্সট্রা কাজ বেড়ে গেছে, আয়ুষ্মান টিউশন যায়, আরও ওর এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকে, সেই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া, এই সমস্ত তো ভিডিওতে তুলে ধরা যায় না সব সময়। তো যখন যেরকম জীবন চলে তখন সেই রকম ধরনের রুটিনই তৈরি হয়। এরপরে শাকটা ভালো করে কেটে মানে সকালবেলা আমি উঠে কেটেছি, কিন্তু বেছে রেখে দিয়েছিলাম, কেটে ধুয়েছি সকালবেলা। তা ওটাকে শুধু 5 ফোড়ন দিয়েছি। অন্যদিন হলে আমি একটু রসুন দিই, তাতে স্বাদ হয়, আর কালো জিরে দিই। আজকে শুধু 5 ফোড়ন দিয়ে আমি শাকটাকে ভেজেছি। আর চাইলে শুকনো লঙ্কা তোমরা ওর মধ্যে দিও। আর এখানে সবজি পুরো সম্পূর্ণ যখন সেদ্ধ হয়ে গেছে, আরও সামান্য জল দিয়ে আমি একটা মশলা বানাচ্ছি, যেটাকে শুক্তো মশলা বলতে পারো। এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পোস্ত, তার সাথে নেব সামান্য পরিমাণে কালো সর্ষে, সামান্য পরিমাণে সাদা সর্ষে, আর নেব রাঁধুনি। এখন এই প্রত্যেকটা যে শুকনো যে জিনিসগুলো নিলাম, এগুলোকে আগে শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নেওয়ার পর তার মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে আবার পেস্ট করব। প্রথমে কিন্তু মানে জল দিয়ে দিলে পোস্ত কোনোভাবেই কিন্তু আর তুমি মানে পেস্ট করতে পারবে না। অনেকেই দেখি ভিজিয়ে রাখে, আমি সব করে দেখেছি, আমার দ্বারা অন্তত হয় না, কারণ আমাদের তো এক গাদা পোস্ত হয় না, হলে যতটুকুই করি না কেন সেটা কিন্তু কোনোভাবেই পেস্ট করা যায় না। হয়ে গেছে, এদিকে মশলাটাও বানিয়ে নিয়েছি। এরপর মশলা দেওয়ার আগে আমি ভেজে রাখা করলা আর বেগুনটা অ্যাড করেছি, আর বড়িটাও অ্যাড করে দিয়েছি। এটা একটুখানি ওই মানে জলটা টানবে, তো বড়িটা যথেষ্ট জল টানে, ভীষণ ভালো। এবারে যে বড়িটা এনেছিলাম এত ভালো আর এত স্বাদ, সে মানে প্রপার রান্না হয়ে যাওয়ার পর এত বড় বড় হয়ে যায়, আর ভাঙেও না চট করে। তো এটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিয়েছিলাম। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, কারণ সর্ষে যেহেতু আছে খুব বেশিক্ষণ কিন্তু আমরা এটাকে আর ফোটাতে পারবো না, তাহলে এক তো হবে অম্বল হয় সর্ষেতে, যাদের হয়। আমার এখন আর সচরাচর কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি শুধু সর্ষে দিয়ে খেতাম খাই কোনো কিছু, তাহলে কিন্তু অনেকের অম্বল হয়। তাই সেই জন্য সেক্ষেত্রে খুব বেশি আর এটাকে ফোটাবে না। তো হয়ে গেল। এখানে অনেকে দুধ দেয় এই স্টেজে, আমি বলবো কোনো প্রয়োজন নেই, কারণ নুন আর দুধ যখনই মিক্সড হবে সেটা কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি করে, তো দুধ একেবারেই অ্যাড করা যাবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি এই 1.5 চামচ মতন চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলে তো হয় না, তাই ওটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে সামান্য ঘি দিয়ে আমি নামাবো। আর ওই দিকে দেখো হয়ে গেছে সেদ্ধ, মানে যে লাল শাক ভাজাটা করছিলাম। এখন লাল শাক এনে বেছে ধোয়া মানে পুরো জীবনযুদ্ধ, এত পরিমাণে মাটি থাকে, ভালো করে না এটা ধুলেই বালি কিচকিচ করবে। তো সেই করে এখানে লাস্টে আমি একটু পোস্ত আর সামান্য পরিমাণে তিল ছিল, সেই তিলটুকু দিয়ে দিয়েছিলাম। তিলটা আবার আনতে হবে, তিলটা ভীষণ ভালো লাগে এই ধরনের শাক ভাজা বা কোনো করলা ভাজা, একটু তিল ছড়িয়ে দিলে এত মুখে পড়লে টেস্ট হয়। তার সাথে সাথে তিলটা খাওয়াও খুব ভালো আমাদের মেয়েদের জন্য। তো এই ছিল আজকে রান্না, তোমাদের সাথে আমি এই দুটো রেসিপি শেয়ার করলাম, বিশেষ করে শুক্তোটাই মেন শেয়ার করলাম। আমার আজকে এটাই রান্না ছিল, আর ডাল ছিল, মুসুর ডাল ছিল অ্যাকচুয়ালি, কিন্তু আমি তো আজকে মুসুর ডালটা খাবো না, তো সেই জন্য শুধু আয়ুষ্মানকেই দিয়েছিলাম, ওর আবার ডাল না হলে চলে না। তার সাথে একটা ওই প্লেন আলুর চিপস আনিয়েছিলাম, এই সমস্ত তো খেয়েছে, আর ডাল দিয়ে আলু চিপস দিয়েও খেতে ভালোবাসে, ওটাইও খেয়েছিল।
যদি এভাবে শুক্তো না করো, যদি হালকাভাবে করতে চাও, অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো, করে আমাকে জানিও তোমাদের বাড়ি। তোমরা যদিও জানাও আমার রেসিপি ট্রাই করবার পর যে পায়েল এটা সকলের ভালো লেগেছে। তো আশা করি ঘুরিয়ে ফিরিয়ে আমি তোমাদের নতুনত্ব কিছু দেওয়ার সবসময় চেষ্টা করি এবং করে থাকি, পারিও বলে আমার মত। যাই হোক, আর চলো বিকেলে আমাদের বাড়ির পাশে মেলাতে তোমাদের নিয়ে যাই। ইভিনিং, এখন কটা বাজে? 7:30 বাজে। আমার সন্ধ্যাবাতি অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে। আর আমাদের পাড়ায় দেখবে মেলা বসে যায়, যেরকম প্রত্যেক বছর বসে দুর্গাপুজোর আগে আগে। দাঁড়াও দেখাচ্ছি, ওই দেখো মাঠে, আমার ঠিক বাড়ির পাশে যে বাড়ি তার পাশে যে মাঠ আছে সেখানে। আর আমি এখন যাচ্ছি, সেখানেই যাচ্ছি। আয়ুষ্মানকে বললাম চল, আজকেই বসেছে আজকেই ফার্স্ট ডে। তা আমার ছেলে বলছে মা দেখো ফার্স্ট ডেতে প্রথমবার বৃষ্টি হলো না, নাহলে প্রত্যেক বছর প্রথম দিন বৃষ্টি হয় এখানে। আমি চল, আজকে ফার্স্ট ডে তো, যদি কিছু টাটকা আজকে যা বানাবে সব টাটকা, আর এরপর থেকে যা হবে সব বাসি মেশানো। তো কিছু কিনবো না, মানে খাওয়ার জিনিস তো সেরকম কিছু কিনবো না, কিন্তু একটু ঘোরা আর কি। এখন আর মেলার সেই ক্রেজ নেই। যাই হোক চলো দেখি। কি বাবা একা একা দাঁড়িয়ে আছে কেন সোনা? কোথায়? দোকানে? চলো। এবারে এদিকে মাইকটা এনে দেখেছিস, ওই দিকে দিয়েছে, বাঁচা গেছে বাবা। জানি না, হয়তো দিয়েও দিতে পারে এরপরে, কারণ এখনও পুরোপুরি মেলাটা বসেছে। আর আমাদের এই বাড়ির পাশে যে মাঠটা অনেক বড়, কিন্তু স্টল দেখো ওখানে এখনও তাঁবু সাজানো আছে, মানে পুরোপুরি বসেনি। যেমন কোনো কাপ ডিশের আমি দেখলাম না, মানে কাপের কোনো দোকান এখনও দেখলাম না, তার মানে ওটাও বসে। তোমার খেতে ইচ্ছা আছে বাবাই? আর ঘুরবো কি, কিছুক্ষণের মধ্যে আশিস ফোন করলো। আমি যেহেতু ঘরে তালা মেরে বেরিয়েছি, ও এসেই বলছে আমি দাঁড়িয়ে আছি, কোথায় গেছো? তো আবার সেই বাড়ি চলে যেতে হলো। আর এবারে যে পাপড়ি চাটটা খেলাম, আমার জীবনে খাওয়া সেরা পাপড়ি চাট। হয়তো ফার্স্ট ডে খেলাম বলে, ফার্স্ট ডের চাটনি সমস্ত রকম কিছু ছিল, ভীষণ ভালো লেগেছে আজকের পাপড়ি চাটটা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল। সকলে খুব ভালো থেকো, টাটা।